ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে আরও 11 জাহাজ। আটককৃত স্বেচ্ছাসেবীরা অক্ষত, অভয় ইসরায়েলের, ফিলিস্তিনিদের সাথে বাংলাদেশের একাত্মতা। চলছে বিএনপির একক প্রার্থী বাছাই। শীঘ্রই সবুজ সংকেত জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। 300 আসনে প্রার্থী দেবে জামায়াত। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির জনজীবন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি 383 জন। নেই এডিস মশার বিস্তার ঠেকানোর কার্যকর উদ্যোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। এসব জাহাজে প্রায় 100 অধিকার কর্মী আছেন। এর আগে শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে গাজা অভিমুখে আসা শেষ জাহাজ ম্যারিনেটকে আটক করে। এরই মধ্যে নৌযানে থাকা অধিকার কর্মীদের ফেরত পাঠানো শুরু করেছে তেল আবিব। অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌযান আটকের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় বইছে। বিক্ষোভ হয়েছে দেশে দেশে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরাজয়ে ডরে না বীর। গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের 44টি নৌযানকে আটকে দিয়েও মানবিক কার্যক্রম থামাতে পারেনি ইসরায়েল। আবারও গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। এসব নৌযানে প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। এর আগে ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণও ইসরায়েলি বাহিনীর হাতে। বহরে প্রায় 44টি নৌযানে 500 মানুষ রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। নৌবহরটিতে থাকা 4 ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে নৌযানে থাকা বাকি কর্মীদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। আটক মানবাধিকার কর্মীরা নিরাপদ ও সুস্থ আছেন বলে দাবি ইসরায়েলিদের। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবকটি যান আটকের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেশে দেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বিশ্ববাসীর বিবেককে জাগ্রত করবে বলে আশা বিশ্লেষকদের। ত্রাণবহরে হামলা করে ইসরায়েল বর্বরতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে বলে তাদের অভিযোগ। ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইসরায়েলের হামলায় প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি নিহতের পাশাপাশি গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর ওপর দেশটির অবরোধে ত্রাণ সংকটে গাজায় দুর্ভিক্ষ মরার উপর খাড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উপকূলে ফেরার চেষ্টা করে 44টি নৌযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমানায় থাকতেই সুমুদ ফ্লোটিলায় হামলা করে ইসরায়েলি বাহিনী। একটি বাদে সব নৌযান এবং প্রায় 500 মানবাধিকার কর্মীকে আটক করে তারা। ত্রাণবহর ফ্লোটিলায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জোর দাবি জানিয়েছে। অবিলম্বে গাজা অবরোধ তুলে নেয়া, গণহত্যা, যুদ্ধবন্ধ এবং গাজা ও পশ্চিম তীরের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গাজায় ত্রাণ পৌঁছাতে না পারলেও সুমুদ ফ্লোটিলা বিশ্ব বিবেককে জাগিয়ে তুলবে বলে আশা বিশ্লেষকদের। গাজা গণহত্যা এটা এই শতাব্দীর শ্রেষ্ঠ বর্বরতা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আজকে যেটা এই সমুদ ফ্লোটিলার যে অবরোধ ভাঙতে যে ধরনের প্রত্যয় অথবা তাদের যে অংশগ্রহণ, এটা বর্তমান এই গণহত্যার বিরুদ্ধে একটা প্রতিবাদ। বিশ্ববাসীর আবার মনোযোগের ক্ষেত্রে এই ধরনের একটি প্রতিবাদ, এই ধরনের একটি উদ্যোগ এবং এই ধরনের একটি ফ্লোটিলা মুভমেন্ট, এটা কিন্তু একটা ইতিবাচক সাড়া ফেলেছে সারা বিশ্বে। মানুষের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে। ফ্লোটিলায় হামলা সব ধরনের বর্বরতাকে হার মানেছে বলে মনে করেন তারা।
ভবিষ্যতে কেউই কিন্তু নিরাপদ থাকবো না যদি এরকম একতরফাভাবে যে মানুষ হত্যাযজ্ঞ চলতে থাকে। সুপার পাওয়ার যাদের কথা বলি তাদের ভূমিকা কিন্তু নানা কারণে প্রশ্নবিদ্ধ। তারা কিন্তু যৌক্তিক অবস্থান নেন না, যদিও তাদের কাছ থেকে আমরা নানা সময় নানা ধরনের বয়ান শুনি মানবাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কিংবা ন্যায় বিচারের প্রশ্নে। মুসলিম বিশ্ব এই গণহত্যা বন্ধে আরও সোচ্চার ভূমিকা পালন করবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বিভিন্ন শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখছে এবং যাতে সর্বস্তরে যারা শাসক আছেন, বিশেষ করে মুসলিম বিশ্ব সহ অন্যান্য শাসক গোষ্ঠী এই গাজা গণহত্যা বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, এটা আমরা আশা করি। মুক্তিকামী ফিলিস্তিনি জনতার প্রতি বাংলাদেশের সরকার এবং জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় ঢাকা মহানগরের নেতাকর্মীরা। এর বাইরে মিছিলে প্রায় হাজারো মুসল্লি অংশ নেন। এর আগে বিক্ষোভ সমাবেশ হয় মসজিদের উত্তর পাশে। মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। জামায়াতের বিক্ষোভ মিছিলকে ঘিরে সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মোড়ল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী বাছাই করছে বিএনপি। শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে, এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। তিনি জানান, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ চায় না বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাই দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে দলটির নেতারা। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি। আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের যে গুঞ্জন ছিল তাও পরিষ্কার করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জোট গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলমান। আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, শুধু 2 জন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াধীন জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য একমত সব দল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে এখন নির্বাচন হলে অনেকেরই মাতব্বরি থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান।
বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ার মানিক চৌধুরীর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। আমানুল্লাহ আমান আরও বলেন, স্বাধীনতা বিরোধীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যারা ৭১ সালে স্বাধীনতা চায়নি তারাই এখন গণতন্ত্র চায় না। দেশে নির্বাচন হোক তা চায় না বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। কিভাবে যাচ্ছে না? তারা মাঝখানে হঠাৎ করে বলে কি পিয়ার পদ্ধতি, কিসের পিয়ার পদ্ধতি? কারা যাচ্ছে? তারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, বাংলাদেশ স্বাধীন হোক চায় না, তারা চায় পিয়ার পদ্ধতি। যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না তারা চায় পিয়ার পদ্ধতি। যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারা চায় পিয়ার পদ্ধতি। অর্থাৎ পিয়ার পদ্ধতি হবে না। বাংলাদেশে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর প্রফেসর ইউনূস ঘোষণা করেছেন, সেই অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ২৬ সালের নির্বাচন হবে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে জামাত ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ছাত্র শিবিরের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাতের প্রতিটি কর্মীকে নির্বাচনের জন্য পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে হবে। দিনকে সংসদে পাঠানোর এখন মোক্ষম সময় বলেও জানান সেক্রেটারি জেনারেল। প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আমরা ৩০০ আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তোমাদের ছাড়া লাগে। ৫৪ বছর পরে আমিরে জামাত বলছেন, এই মুসলমানদের সামনে, উম্মার সামনে আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নেবার এই অবারিত সুযোগ আর সামনে আসবে কিনা আমরা জানি। জান প্রাণ দিয়ে আপনারা পরিশ্রম করার চেষ্টা করবেন। আওয়ামী সরকারের আমলে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও একটি মহল প্রায়ই অপপ্রচার চালায় ইসলামী আন্দোলনকে নিয়ে, এমন অভিযোগ করেছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, যারা মিথ্যাকে সত্য করতে চায় তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন মহিলা বিভাগের উদ্যোগে কল্যাণ রাষ্ট্র নির্মাণে নারী সমাজের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে অভিযোগ করেন তিনি। বলেন, ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না। বিগত সময়ে দেশের উন্নয়নে কোনো সরকারি কাজ করেনি বলে মন্তব্য তার। বক্তব্যে ফিলিস্তিন অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ ইসরায়েলিদের আটকে দেবার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ৫৩ বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় ৫ বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়াবিদের ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। পরাশক্তির কেউ কেউ নির্বাচন ব্যাহত করছে তথ্য আছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন অভিযোগ করেছেন বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। কোনো চ্যালেঞ্জ থাকলে রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করে মোকাবেলার পরামর্শ তাদের। বলেছেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক নির্বাচন অবশ্যই হতে হবে। রিপোর্ট ইমরুল কায়েসের। আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন, বরাবরই একথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিয়েছে, তারপরও ঘোষিত সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় আছে জনমনে। এরই মাঝে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক মহলের কেউ কেউ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সংশয়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বহিঃশক্তির এমন চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দল ও সরকারকে একসাথে কাজ করার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস যেটা বলেছেন, আমি নিশ্চিত যে ওনার কাছে স্ট্রং ইনফরমেশন না থাকলে উনি এটা বলেননি। অর্থাৎ আমরা ধরে নেব যে কোনো পরাশক্তি বা বড় শক্তি নির্বাচন বানচাল করতে অথবা নির্বাচন না হোক এটা চাচ্ছে। যদি এরকম হয়ে থাকে, দায়িত্ব হচ্ছে ওনার সরকারের
এবং ওনার সঙ্গে চিফ অফ আর্মিও আছে, সমস্ত NSI DGFI সবই তো ওনার কাছে। হ্যাঁ, তো এটার প্রথম হচ্ছে প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের। তারপরে জনগণ তো আছে, আপনি জনগণকে সামনে বলেন, ঢাকাতে বলেন, আপনি সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, রাজনৈতিক দল ওদেরও একটা দায়িত্ব আছে, সবাই মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। সংস্কারকে টেকসই এবং স্থায়ী করতে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, নির্বাচন সহ সবকিছু ঠিকঠাক মতো করতে জুলাই বিপ্লবের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দাবিগুলো আমাদের জেনজিরা, আমাদের তরুণ ছাত্ররা জুলাই স্বাধীনতার পরপরে ঘোষণা করেছিল, তাদের যে বটম লাইন ছিল, তারা কনস্টিটিউশনকে চেঞ্জ করতে চাচ্ছে, এটা তারা ঠিক রাখবে। তারা বিচার চাইছে, এটা তারা চাইবেই। তারা প্রতীক চাইছে, এটা তারা নেবেই। এইগুলো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ইলেকশনের দিকে আমরা যেতে পারবো, কিন্তু এগুলো তাড়াতাড়ি হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। বড় বড় দলগুলোর অবস্থার ভূমিকা, তাদের রোল, তাদের কার্যকারণ থেকে এটা মনে হয় না। সরকারও মনে হচ্ছে তেমন কিছু ভাবছে। তো সব জায়গায় একটা অনিশ্চয়তা। এত বড় চ্যালেঞ্জ যেটা আসছে সামনে, এই চ্যালেঞ্জের জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক পার্লামেন্ট দরকার। এই যে যতগুলো রিফর্ম উনি করেছেন, এগুলো তো পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। তো গণতান্ত্রিক ইলেকশনে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। দেশের জনগণ একতাবদ্ধ থাকলে বহিঃশক্তি কোনো সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করেন এই বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এমনটা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই। আওয়ামী লীগের শাসনামলে যারা প্রশাসনে ছিলেন এবং বড় কোনো অপরাধে জড়িয়ে না থাকে তারা দেশের জন্য কাজ করতে পারবেন। তবে বিষয়টি বিবেচনার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তা সত্ত্বেও তিনি আমাদের মাঝে আমার বলতে দ্বিধা নেই যে জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় ঐকমত্য কমিশন দেখছেন। ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সে অনুসারে এটা বাস্তবায়িত হবে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ কাল শনিবার বেলা 11টায় রাখা হবে শহীদ মিনারে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি বারডেম হাসপাতালে ভর্তি করা হয় আহমদ রফিককে। অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। বৃহস্পতিবার রাতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। রাত 10:12 ভেন্টিলেশন সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বয়স হয়েছিল 95 বছর। গবেষক ও বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। ছিলেন রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি। অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক। এছাড়া কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে দিয়েছে। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রাণ ফিরেছে খাগড়াছড়িতে। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার ব্যবসা বাণিজ্যে। 144 ধারা বহাল থাকলেও তার কোনো প্রভাব নেই শহরে। ভুক্তভোগী মেয়েটির মেডিকেল রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ডের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা। সংগঠনের সভাপতি ডাক্তার শহীদ তালুকদার ও সাধারণ সম্পাদক ডাক্তার টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য অপপ্রচার চলছে। এতে চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। এদিকে 7 দিন পর স্বনির্ভর বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা। বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা সদরে 27টি মুসলিম, হিন্দু ও
বড়ুয়া পরিবারকে ৭,৫০০ টাকা এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে জেলা পরিষদের পক্ষ থেকে এখনও দেওয়া হয়নি কোনো সহায়তা। অন্যদিকে এরই মধ্যে সাজেকে আসতে শুরু করেছে পর্যটকরা। এতে খুশি স্থানীয় পর্যটক নির্ভর ব্যবসায়ীরা। তবে জননিরাপত্তা শহরে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও আর্মড পুলিশ। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে তা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। গেল ৩ দিনে প্রতিদিনই গড়ে ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছে দেশের হাসপাতালগুলোতে। অথচ এডিস মশার বিস্তার ঠেকাতে সচেতনতা নেই জনমনে। সিটি কর্পোরেশনও ঠিকমতো ওষুধ দিচ্ছে না বলে অভিযোগ নগরবাসী। বিস্তারিত রয়েছে মোবাশ্বের আহমেদের রিপোর্টে। এবছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে। একই সাথে বাড়ছে মৃত্যুর ঝুঁকিও। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ডেঙ্গু নিয়ে জনসাধারণকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুর্বলতা, জ্বর, শরীর ও মাথা ব্যথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৩৮৩ জন রোগী। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা তুলনামূলক বেশি, তাই হাসপাতালগুলোতে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। নারায়ণগঞ্জ থেকে আইছি, গতকাল রাত্রে আইছি। এখন মনে সুস্থ আছে, এখন অনেক জ্বর আসছিল, এখন জ্বরটা অনেক কমছে। প্লাটিলেট কম থাকার কারণে ও কিছু খাইতে পারে না। এই সমস্যা নিয়ে 2 দিন যাবত আসছি, জ্বর প্রচন্ড। ঔষধ ছিটায় কিন্তু ওইরকম মশা উৎপাত কমে না। এখন এটা আর যেভাবে জোরালোভাবে দেওয়ার দরকার ওইভাবে তো মনে হইতেছে না। এদিকে অক্টোবরের শুরু থেকেই অতিবৃষ্টি ও রোদ হচ্ছে। এমন উষ্ণ ও আর্দ্রতা এডিস মশার বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ। সেই সাথে যোগ হয়েছে শহরের রাস্তা ও বহুতল ভবনের পাশে জমে থাকা ময়লার স্তূপ। স্যাঁতসেঁতে স্থানে প্লাস্টিকের বর্জ্যে জমে থাকছে বৃষ্টির পানি, যাতে জন্মাচ্ছে এডিস মশা। এসব কারণে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। ওয়েদারের সাথে ডেঙ্গুর অনেকটাই সম্পর্ক, কারণ মশার যে ব্রিডিং প্লেসটা এটা হচ্ছে ওয়েদারের সাথে রিলেটেড। ইদানিং যেহেতু বৃষ্টিটা হচ্ছে এবং রাস্তায় পানি টানিও ইদানিং জমে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্রিডিং প্লেসটা যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আমরা এখন যেভাবে বৃষ্টি হচ্ছে হয়তো বা আরও বাড়তে পারে। এ বিষয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে। চলতি বছরের সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছিল। আক্রান্ত হয়েছিল 15,866 জন, মৃত্যু হয়েছে 76 জনের। তবে অক্টোবরের শুরুর 3 দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 4 জনের, আর হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন 1149 জন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহরণের শিকার রোহিঙ্গা নারী ও শিশু সহ 39 জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। নৌবাহিনী জানায়, টেকনাফের বাহারছড়ির কচ্ছপিয়া পাহাড়ের গহীনে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আটক করা হয়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নৌবাহিনীর সোয়ার্সের কমান্ডো দল সহ কোস্টগার্ডের আভিযানিক দল অভিযান চালায়। তা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে 2 পাচারকারীকে আটক করা হয়। পরে পাহাড়ের কয়েক জায়গা থেকে অপহরণের শিকার নারী, পুরুষ, শিশু সহ 39 জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বৃষ্টির অজুহাতে আরও বেড়েছে সবজির দাম। হাতে গোনা 2-4টি বাদে বেশিরভাগ সবজিরই দাম 100 টাকার উপরে, আর কেজিতে 180 টাকা পর্যন্ত বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 300 টাকায়। ডিম মুরগির দাম অপরিবর্তিত থাকলেও মাছের দাম বেশ চড়া। সরবরাহ ঠিক থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। শুভ মাহফুজের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। এতে কাঁচা পণ্য সরবরাহ কিছুটা ব্যাহত হলেও সেই অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। আজকে 300 টাকা কেজি, গতকাল ছিল 400 টাকা কেজি। গতকালের তুলনায় আজকে একটু দাম কমছে, আর গত সপ্তাহে ছিল 160 থেকে 200 টাকা কেজি। সপ্তাহের তুলনায় দাম কম বেশি। একই সাথে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এতে বাজারে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্রেতারা। এই যে ঊর্ধ্বগতিটা, এটা আসলে নিম্নবিত্ত বা মধ্যম আয়ের যারা আছেন তাদের জন্য সো টাফ। বেগুন 100 থেকে 120 টাকা, শসা আছে আপনার 80 টাকা, পটল আছে 70 টাকা, সিম হলো 160, 70 বা 80, লাউ আছে 80 টাকা পিস। মানে সবই দামে বেশি, কোনো দামে কম নাই। বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে। ইলিশের দামও বেড়েছে কেজিতে 300 টাকা পর্যন্ত। 800 গ্রামেরটা 2000 টাকা কেজি, 600 গ্রামেরটা 1500 টাকা কেজি, আর 1 কেজিটা
2200-2300, আর 1 কেজি 200-300 দিয়ে এটা 2600-2700 পাইকারি। ইলিশ মাছের দামটা অনেক বেশি, আমাদের দেশের মাছ আমরাই যদি এত টাকা দিয়ে কিনে খেতে হয়, এটা আমাদের জন্য একটা অবশ্যই সমস্যা। মাছের দাম অত্যাধিক বেশি, সাধারণ মানুষের পক্ষে এই মাছ কিনে খাওয়া একটা কঠিন হয়ে গেছে। ভারত থেকে আমদানি করা চাল বাজারে আসায় কেজিতে 8 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। মিনিকেট সহ অন্যান্য চালের দামও কমেছে কেজিতে 3 থেকে 4 টাকা। আমদানির পরে নাজিরের দামটা কিছু কমছে, কিন্তু দেশি চালের দাম তো কমে নাই। নাজিরশাইল আপনার আছে 70-72 এরকম কোয়ালিটি। এদিকে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্রয়লার 170, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকার মধ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের মধ্য দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো। সিডনির গুলবার্ন স্ট্রিটের সিডনি মেসনিক সেন্টারে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো 2025-এর দ্বিতীয় দিনে কার্যক্রমের পর এক্সপোর পর্দা নামল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড মন্ত্রী অনুলাক চাংতিভং এমপি। অন্যদিকে তিনি বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হলে দুই দেশের ব্যবসা বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম, সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মনস্কি, সঞ্চালক ছিলেন ব্রায়ান লাউল ও রোনা গুসম্যান। 6 অক্টোবর ভোট পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, মন্তব্য ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক প্রার্থী লুৎফর রহমান বাদলের। নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানো দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। গত 15 বছর বিসিবির নির্বাচন স্বৈরতান্ত্রিক পন্থায় হয়েছে, এবারের নিয়মের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচন হবে বলেও মনে করেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে নির্বাচনের তেমন কোনো উত্তাপ নেই, অনেকটা একপক্ষীয় হতে যাচ্ছে ভোটের লড়াই। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ 16 জন পরিচালক পদে মনোনয়ন পেয়েও নির্বাচন বয়কট করেছেন তৃতীয় বিভাগের বিতর্কিত 15 ক্লাবের ভোটাধিকার না থাকার কারণে। গত মঙ্গলবার হাইকোর্ট 15টি ক্লাবের কাউন্সিলরশিপে স্থগিতাদেশ দেন। পরিচালক পদে লড়বেন 34 জন প্রার্থী। শুক্রবার বিকেলে বিসিবিতে এসেছিলেন পরিচালক প্রার্থীদের বেশ কয়েকজন। ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত সংগঠক লুৎফর রহমান বাদল। কিছুদিন আগেও তামিম ইকবাল ছিলেন তার আস্থাভাজন। তামিম নির্বাচন থেকে সরে দাঁড়ালেও বাদল শাহনিয়ানরা লড়ছেন ভোটার লড়াইয়ে। তামিমদের সরে দাঁড়ানোর বিষয়টি সমর্থন করেন না তারা। হাইকোর্টে চলে গিয়েছে, এটা রায় তাদের। এটার উপরে আমরা যদি আমাদের ওপিনিয়ন দিই, আমার কাছে মনে হয় জিনিসটা আরও কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। এখানে 30 জন বা 32 জন হয়তো নমিনেশন পেপার তুলেছিল, তখন যদি ইলেকশনটা ওভাবে করে হতো তাহলে হয়তো যোগ্যতাটা আর একটু বাড়তো এবং কাউন্সিলররা যারাই ভোট দিবেন তারা রাইট ক্যান্ডিডেটস এবং রাইট ক্যান্ডিডেটসকে ভোট দেওয়ার সুযোগ পেত। তামিম ইকবাল ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, আপনারা সবাই জানেন তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওনার থাকা উচিত, বিকজ আমরা স্বপ্ন দেখেছিলাম একসাথে। যারাই উইথড্র করেছে, খালি তামিম ইকবাল না, আরও বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। তামিম ফাহিমরা ওরা থাকলে আরও ভালো হতো ইলেকশনটা। একটা যেমন সংগঠনের দরকার, ক্রিকেটারকে দরকার, সাবেক ক্রিকেটারকে দরকার। যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরও ভালো হতো। নাজমুল হাসান পাপনের সময় দীর্ঘদিন ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন বাদল। সে সময় নির্বাচনকে স্বৈরাচারী পন্থা হিসেবে আখ্যা দেন তিনি। এবার কোনো স্বেচ্ছাচারিতা চোখে পড়ছে না তার। নির্বাচন পেছানোর কোনো কারণও খুঁজে পাচ্ছেন না। আমি অ্যাজ এ প্রার্থী হিসেবে আমি কিন্তু ফিল করি নাই যে কোনো রকম চাপ। 10.5 বছর আমি নির্বাসিত ছিলাম এই ক্রিকেটের কারণে। শেষ নির্বাচনগুলিতে আপনারা জানেন স্বৈরাচারী নির্বাচন হয়েছে, যে একটা পক্ষ পুরাপুরি কন্ট্রোল করছে বাংলাদেশ ক্রিকেটকে। এখন সেইখান থেকে আমরা বেরোতে চেষ্টা করতেছি। আমাদের লাস্ট বোর্ডের কিন্তু ডেট এই কালকেই শেষ, 4th, এবং এটার পরে কিন্তু এক্সপায়ার হয়ে গেল। এখন আপনার যদি ওই কনস্টিটিউশনটাতে আপনার ব্রেক না হয়, সেজন্য কিন্তু ইলেকশন মতো হবে। বিশ্বকাপে জাতীয় দলের খেলা, টেস্ট ক্রিকেটের অগ্রগতি, ক্লাব ক্রিকেটের উন্নতি, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের চ্যালেঞ্জ থাকবে আগামী পরিচালনা পর্ষদের। নিজেদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা জানান প্রার্থীরা। আমাদের আগে এইম ঠিক করতে হবে, কোন বছর আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইতে চাই। যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই উমুক 2030, 2032, ওটাকে রেখে ভিশন ঠিক করে তারপরে ওটা ওইভাবে ভিশনের কি দরকার ওইভাবে আগাইতে হবে। 25 বছর ধরে টেস্ট খেলতেছি, সেই অনুযায়ী আমাদের ক্রিকেট ইমপ্রুভ করে না। আমার ভিশন থাকবে গ্রাস লেভেল থেকে ক্রিকেটটাকে উঠায় নিয়ে আসা। ক্লাবের তো 12 জন প্রতিনিধি আসে বোর্ডে, ওই 12 জন প্রতিনিধি আসার পরে বেশিরভাগই
আমরা ওই নির্বাচনের আগ পর্যন্ত আমরা সবাই ক্লাবের থাকি, নির্বাচনের পরে আর আমরা কেউ ক্লাবের থাকি না। ক্লাবগুলোর ইমপ্রুভমেন্টের অনেক স্কোপ আছে ইন টার্মস অফ দ্য ক্লাবের প্রফেশনালিজম স্ট্রাকচার। বিসিবির 23টি পরিচালক পদে আগামী 6 অক্টোবর হবে নির্বাচন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। শেষ করছি সংবাদ। শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে আরো 11 জাহাজ, আটককৃত স্বেচ্ছাসেবীরা অক্ষত, অভয় ইসরায়েলের। ফিলিস্তিনিদের সাথে বাংলাদেশের একাত্মতা। চলছে বিএনপির একক প্রার্থী বাছাইয়ের, শিগগিরই সবুজ সংকেত জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। 300 আসনে প্রার্থী দেবে জামায়াত। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির জনজীবন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি 383 জন, নেই এডিস মশার বিস্তার ঠেকানোর কার্যকর উদ্যোগ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।